শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য কিভাবে শুরু হলো? শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প ও অনেক কাহিনী রয়েছে। সেসব হয় জনশ্রুতি নয় পৌরাণিক কাহিনী। একমতে শ্রাবণ মাসেই নাকি দেবতা ও অসুরদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনের সমুদ্র থেকে অমৃতের কলস ওঠার আগে উঠেছিল তীব্র হলাহল অর্থাৎ বিষ। সেই বিষ এতটাই তীব্র ছিল যে তার সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত। সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন শিব। তিনি সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। বিষজনিত বিঘ্ন নাশ করেছিলেন। বিঘ্ননাশ শিবকে তাই এই শ্রাবণ মাসে বিশেষভাবে অর্চনা করা হয়। শিব যেমন নিজে বিষ ধারণের জ্বালা সয়ে জীব ও জগৎকে রক্ষা করেছেন, তাই শিবের ভক্তরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে পূর্ণ সলিলে তাকে বিশেষভাবে অবগাহন করিয়ে পুজো করেন। শীতল জল শিবের অঙ্গে ঢেলে বিষ ঝালা সাময়িকভাবে প্রশমনের প্রয়াস করেন। এদিক থেকে শ্রাবণ মাসে শিবের অঙ্গে জল ঢালা আসলে একদিকে শিবের কল্যাণ কর্মের স্মৃতি অনুষ্ঠান এবং তার প্রতি মানুষের কৃতজ্ঞতার প্রকাশও বলা যায়। অনুষ্ঠানটি একটি সুনীতির কথাও বলে। সেটি হচ্ছে, কেউ যদি তোমার জন্য বড় রকমের স্বার্থ ত্যাগ করেন, তুমি অন্তত তোমার সাধ্য মতো ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আবার অন্য মতে শ্রাবণ মাসে নাকি পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। এই মতটিকে গুরুত্ব দিলেও বলতে হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান তা আসলেই স্মৃতি অনুষ্ঠান। এই যে বিশেষ ঝর্ণা বা নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তরা বাঁকে মাথায় বা কাঁখালে, এ আসলে বিবাহের আগে জল সইতে যাওয়া অনুষ্ঠানেরই পুনরাভিনয়। কারণ এ সময় তারা সেই বয়ে আনা জল দিয়েই বরকনে মহেশ্বর ও উমাকে মনের মতো করে স্নান করিয়ে দেন। এখন প্রশ্ন হলো, বর শিবের মাথাতেই তো ভক্তরা জল ঢালেন আমরা দেখে থাকি, সেখানে কনে উমা কোথায়? শাস্ত্র মতে কনে উমা সপ্তাহে একদিন শিবের সঙ্গে অবস্থান করেন, প্রতি সোমবার। সোম কথার মানেই হলো উমার সঙ্গে শিবের অবস্থান। সোমবারটিকেই তাই শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর প্রশস্ত দিন বলে ধার্য করা হয়েছে। আর এ কথা মাথায় রেখে ফি বৎসর শ্রাবণ মাসে ভক্তরা এদিন শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন, তেমনি পৌরাণিক কালে সংঘটিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকীও পালন করেন। এবার আসি বেদ প্রসঙ্গে। বেদে শিবের নাম রুদ্র। তিনি সেখানে বজ্রের দেবতা। স্বাভাবিকভাবেই তার মেঘ বৃষ্টি প্রভৃতিও তার অধীনেই ছিল। বেদে যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কাছেও মেঘ বৃষ্টি বজ্রের দেবতা হিসাবে ওই দুই শ্রেণীর হাত ধরে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনা লোকসাধারণের আর ভালো লাগছিল না। তারা কল্পনার দেবতাকে চাক্ষুষ করতে চাইলেন। লোক সাধারণের ইচ্ছাতেই কল্পনার দেবতারা পার্থিব রূপ পেলেন। আসলে বাস্তব অভিজ্ঞতায় তারা প্রায়শই দেখেছেন পাহাড় আর পর্বত শৃঙ্গের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, দেখেছেন শৃঙ্গের গা ছুঁয়ে মেঘমালাকে বৃষ্টি রূপে ঝরে পড়তে। দেখতে দেখতেই তাদের মনে হয়েছে যে পাহাড় বা পর্বতই আসলে সেই মুনিকথিত মন্ত্রোক্ত বৃষ্টির দেবতা, যিনি মেঘেদের টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ক্রমে এভাবে একদিন শুরু হলো রুদ্র হিসাবে পাহাড় বা পর্বতের পুজো। মানুষের ইচ্ছে বড় বিচিত্র আবেগময়। সেই আবেগে ভর করেই একসময় তারা প্রাণের সেই দেবতাকে আপনজনের মতো ঘরে ঠাঁই দিতে চাইলেন, যাতে যখনই মন চাইবে পুজো করা যায়। কিন্তু মুশকিল হলো, পাহাড় পর্বত তুলে তো আর
ঘরে আনা যায় না, তাহলে উপায়? তখন অনেক ভেবে চিনতে পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি করা হলো রুদ্র দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে সহজেই ঘরে অধিষ্ঠিত করা যায়। এটি হলো রুদ্র, অর্থাৎ শিবের আদিম প্রতিমা। তার এই আদিম স্বরূপটি এখনও বজায় আছে বলেই তাকে আদি দেবতা বলা হয়। পৌরাণিক যুগে এই আদি দেবতা শব্দবন্ধটিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়ে গেল সৃষ্টির আদিতে অনন্ত শিবের উপস্থিতির উপাখ্যান। যাই হোক, সেই ব্যাপক প্রকৃতি নির্ভরতার যুগে বর্ষার মরশুমে প্রকৃতির খামখেয়ালে সঠিক সময়ে বৃষ্টি না হলে মানুষের হয়তো মনে হতো যে শিব রুদ্র নিশ্চয়ই হাজার কাজের মাঝে বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই সম্ভবত সেই সময় পাহাড়রূপী শিবের মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাকে তার কর্তব্য স্মরণ করানোর এই ঐতিহ্যের জন্ম হয়। সেই ঐতিহ্যের মধ্যেই হয়তো আজকের এই শ্রাবণের কৃষিকালে শিবের মাথায় জল ঢালার আদি সূত্রটি লুকিয়ে আছে। প্রসঙ্গত বলি যে এই পৌরাণিক যুগেই শিবের পাহাড় রূপটিকেই লিঙ্গ রূপ হিসাবে তুলে ধরা হলো। বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি করা হলো তত্ত্ব। শিবের থানে ভিড় বাড়ল বিবাহ উন্মুখ কুমারী আর সন্তানকামী নারীদের। যাই হোক, শিবের মাথায় জল ঢালার রীতিটির উদ্ভবের মূলে আর একটি সম্ভাবনা হচ্ছে জাদু সংস্কার। জাদু সংস্কার আদিম লোক বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসে ধরে নেওয়া হয় যে প্রকৃতির কর্মকাণ্ডের প্রতি কায়িত অভিনয় করলে প্রকৃতি তাতে সাড়া দেয়। যেমন মেঘের প্রতীক কলসি থেকে পাহাড় প্রতীক পাথরে জল ঢাললে প্রকৃতি তার অনুকরণে অবিলম্বে বৃষ্টিপাত ঘটাবে। এই পুরো ব্যাপারটিই হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে দেব এবং ধর্ম ভাবনার বিবর্তনে পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোনো এক লগ্নে শুধুই শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে।